সালামু আলাইকুম। চলুন আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সাউথ কোরিয়ার ফর্ম ফিল আপ নিজে নিজে ঘরে বসে কিভাবে সহজে এবং অতি দ্রুত করা যায় আর কি। তো ওদের ওয়েবসাইট থেকে সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য একটা ফর্ম ফিল আপ করে দিতে পারে। স্টুডেন্ট ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক, যে কোনো ভিসার জন্য এই ফর্মটা। তো প্রথম অংশে আমরা শুরু করি ফটো দিয়ে। এই যে ফটো 35 বাই 45, 35 বাই 45, এই 35 বাই 45 রিসেন্টলি ফটো। আর ব্যাকগ্রাউন্ড সাদা বা হোয়াইট, এরকম একটা ছবি, রিসেন্টলি ছবি নিয়ে নিতে হবে। এই যে ফ্যামিলি নেম আর হলো গিভেন নেম। আমরা পাসপোর্টে যে সার নেম থাকে ওই সার নেম হবে এখানে, আর গিভেন নেম যেটা পাসপোর্টে থাকে আর কি। এই যে এটা হচ্ছে কোরিয়ার একটা নাম। আমরা সচরাচর যদি আমাদের কোরিয়ান কোনো নাম থাকে তাহলে কোরিয়ান নামটা আমরা এখানে দিব। আমরা যেহেতু বাংলাদেশে আমাদের কোরিয়ান কোনো নাম নেই, এই জন্য আমাদের লিখতে হবে না। সেক্স মেল নাকি ফিমেল, আপনি যদি মেল হন মেল দিবেন, যদি ফিমেল হন ফিমেলে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ প্রথমে ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট। ন্যাশনালিটি বাংলাদেশ। কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ। ন্যাশনাল আইডি কার্ড, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যদি না থাকে, যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে দিবেন আর কি। ওকে, তারপর আমরা দেখি 1.18, হ্যাঁ, has the applicant ever used any other's name of enter of depart the Korea? আচ্ছা, কোরিয়াতে কি আমরা অন্য আদার্স কোন নাম ব্যবহার করব বা ব্যবহৃত হয় এরকম কি আছে কিনা? আমাদের অন্য কোনো আদার্স কোন নাম নাই, তো আমরা দিয়ে দিব নো। নোতে টিক চিহ্ন দিয়ে দিতে হয়। আচ্ছা, is applicant a citizen of more than one country? মানে আমরা যদি একাধিক কোনো কান্ট্রির সিটিজেনশিপ থাকে তাহলে এখানে ইয়েস দিতে হবে। আমরা একাধিক কোনো সিটিজেন নাই, তাহলে এখানে দিব নো। ওকে, ডিটেলস অফ ভিসা অ্যাপ্লিকেশন। আমরা সচরাচর কত দিনের ভিসা চাচ্ছি, কোন ধরনের ভিসা চাচ্ছি আর কি। আমরা শর্ট টার্ম স্টে হ্যাজ লেস দেন 90 days, আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, স্ট্যাটাস অফ ভিসা। আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসায় যাচ্ছি, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব, তাহলে এখানে ভিসা স্ট্যাটাস হবে C39, C39, C39। এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার স্ট্যাটাস। আচ্ছা, ফর অফিসিয়াল ইউজ অনলি। অফিসিয়াল ইজ অনলি, আমরা এটার মধ্যে কিছু করব না, আমরা দ্বিতীয় পেজে চলে যাব। এই যে আমরা দ্বিতীয় পেজে চলে আসি। পাসপোর্ট ইনফরমেশন। পাসপোর্ট ইনফরমেশনে টাইপ অফ পাসপোর্ট, আমাদের পাসপোর্ট হচ্ছে রেগুলার। আমাদের পাসপোর্ট রেগুলার, রেগুলারে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখানে দিতে হবে পাসপোর্ট নাম্বার, কান্ট্রি অফ পাসপোর্ট, কোন দেশের পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট। ইস্যু, প্লেস অফ ইস্যু, আমরা পাসপোর্টটা কোথায় ইস্যু হয়েছে, ঢাকায় ইস্যু হয়েছে। ডেট অফ ইস্যু মানে কত তারিখে পাসপোর্টটা ইস্যু হয়েছে। ডেট অফ এক্সপায়ার, পাসপোর্টের এক্সপায়ার ডেট কবে এটা এখানে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, ডাজ দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাভ এনি আদার ভ্যালিড পাসপোর্ট? আপনার অ্যাপ্লিকেন্টের যদি এই বাংলাদেশি পাসপোর্ট ছাড়া যদি আদার্স অন্য কোনো পাসপোর্ট থাকে তাহলে ইয়েস লিখতে হবে। যেহেতু পাসপোর্ট নাই এই জন্য নো লিখবো আমরা, নো। ওকে ফাইন, এখানে চলে গেল শেষ, 3 নম্বরের কাজ শেষ। এখন 4 নম্বরে আমরা চলে আসবো। 4 নম্বরে কন্ট্যাক্ট ইনফরমেশন। 4-এর কন্ট্যাক্ট ইনফরমেশন, হোম কান্ট্রি অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। পাসপোর্টে যেটা স্থায়ী অ্যাড্রেস আছে আমরা ওই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। 4-1, স্থায়ী অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। 4-2, কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা আমরা প্রেজেন্ট নাও, এখন একদম কারেন্টলি যেখানে আমরা বসবাস করি, ওই যা করছি ওই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। আর যদি পাসপোর্টের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর অ্যাড্রেসটা এক হয় তো ওটা লিখতে হয় না, তারপর আমরা লিখে দিব আর কি। সেম অ্যাড্রেস হলেও এটাই লিখে দিব আর কি। 4.3 সেল নাম্বার মানে আমাদের ফোন নাম্বার, আর আমাদের টেলিফোন নাম্বার থাকলে টেলিফোন নাম্বার। আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন ফুল নেম ইন ইংলিশ।
আমি হয়তো প্রথম দিক থেকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমরা এখানে যে কোনো লেখা লিখবো সব কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা হবে। এটা যাতে সবাই মনে থাকে এবং সতর্কভাবে এটা যাতে ফুলফিল করা হয়। আচ্ছা, ইমার্জেন্সি কন্টাক্ট ইনফরমেশন, ফুল নেম ইজ ইংলিশ, ফুল নেম ইজ ইংলিশ। ইমার্জেন্সি কন্টাক্টে আপনার বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন যে কোনো একজনই দেওয়া যেতে পারে আর কি। এখানে ফুল নেম, ফুল নেম আর হচ্ছে টেলিফোন নাম্বার, কান্ট্রি অফ রেসিডেন্সিয়াল, কান্ট্রি অফ রেসিডেন্সিয়াল কোন দেশের বসবাসরত, বাংলাদেশ। রিলেশনশিপ অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে সম্পর্কে কি হয়, বাবা মা ভাই বোন ওয়াইফ যেটাই হয় ওইটা আপনি এখানে উল্লিখিত করে দিতে হবে। আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস। ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্ড ফ্যামিলি ডিটেলসটা হচ্ছে যদি ম্যারিড হয় ম্যারিড, যদি যদি ডিভোর্স হয় ডিভোর্স, সিঙ্গেল হলে সিঙ্গেল। আচ্ছা, এখানে যদি ম্যারিড দেওয়া হয় তাহলে ওয়াইফের স্পাউস, স্পাউসের ফ্যামিলি নেম এবং গিভেন গিভেন নেম। ফ্যামিলি নেম বলতে পাসপোর্টে থাকে যে সারনেম, ওই সারনেম, আর গিভেন নেম পাসপোর্টে যেভাবে থাকে ওইভাবে। আচ্ছা, তাহলে আপনার যে ওয়াইফের ডেট অফ বার্থ, হ্যাঁ, তার ওয়াইফের ন্যাশনালিটি, ওয়াইফের রেসিডেন্সিয়াল এরিয়া বা কোথায় থাকে আর কি, হ্যাঁ। এখানে যে শর্ট ফর্মে যতটুকু জায়গা হবে অতটুকুর মধ্যেই লিখে দিতে হবে, যেমন সিটি আর বাংলাদেশ আর এইখানে ওকে। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার ওয়াইফের। আচ্ছা, ডাজ দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাভ এ চিলড্রেন। আচ্ছা, অ্যাপ্লিকেন্টের কি কোনো বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা থাকলে ইয়েস, আর না থাকলে নো। আর ইয়েস হলে বাচ্চার সংখ্যা কয়টি, এখানে এটা উল্লেখ করে দিতে হবে, উল্লেখ করে দিতে হবে। যেহেতু মেডিকেল স্ট্যাটাস শেষ হলো, এবারে আসছিলাম আমরা এডুকেশনে। এডুকেশন আমাদের সর্বশেষ আমরা কি পর্যন্ত পড়াশোনা করেছি ওইটা উল্লেখিত করে দিতে হবে এখানে। আমরা ব্যাচেলর অফ ডিগ্রি, আচ্ছা ওকে, ব্যাচেলর অফ ডিগ্রি, তারপরে 6.2, তারপরে 6.2 নেম অফ, নেম অফ স্কুল মানে সর্বশেষ কোন ইনস্টিটিউশনে বা কোন ইউনিভার্সিটিতে কোন স্কুলে কলেজে আমরা পড়েছি ওইটার নাম উল্লেখ করে দেবো আর কি, হ্যাঁ। আমরা কোন ভার্সিটিতে পড়েছি আর কি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা ওকে, 6.3-তে এবার লোকেশন অফ স্কুল। লোকেশন অফ স্কুল কি দেওয়া আছে এখানে, সিটি, প্রভিন্স অ্যান্ড কান্ট্রি, অবলিক অবলিক দেওয়া আছে, যে কোনো একটা লিখতে হবে। কিন্তু আমরা এভাবে কি লিখবো, যেহেতু আমি নারায়ণগঞ্জের, তো আমি লিখবো নারায়ণগঞ্জ ঢাকা বিভাগ, নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ, এভাবে লিখে দিই। যে যে জেলায় থাকেন ওইটার জেলা এবং তার সাথে বিভাগটা লিখে দিন। আচ্ছা, আমরা এখন 3 নম্বর পেজে চলে আসি, এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট যেহেতু আমি ব্যবসায়ী, তো এই জন্য আমি এন্টারপ্রিনিউরস এর এটা দিব আর কি, টিক চিহ্ন। আর অন্য কেউ যদি সিভিল সার্জন হন, আনএমপ্লয়েড হন, স্টুডেন্ট হন, আদার্স হন, তারা ওইটার মধ্যে টিক চিহ্ন দিবেন। যেহেতু আমি ব্যবসা করি, তো এন্টারপ্রি এন্টারপ্রিনিউরশিপ মধ্যে আমি দিব টিক চিহ্ন। ওকে, এটার মধ্যে টিক চিহ্ন দেওয়ার পরে এমপ্লয়মেন্ট ডিটেলস, এই যে এমপ্লয়মেন্ট ডিটেলসে কি দিব, নেম অফ কোম্পানি। নেম অফ কোম্পানি আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিব, এবং ব্যবসা প্রতিষ্ঠানে আমার পোস্ট কি, আমি হচ্ছি প্রোপাইটর, আমি এখানে প্রোপাইটর লিখে দিব। এবং ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা আমি এখানে লিখে দেবো, ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা। আচ্ছা, আর ব্যবসা প্রতিষ্ঠানের টেলিফোন নাম্বারটাও এখানে নিচে দিয়ে দিব আর কি। ডিটেলস অফ ভিজিট, আমরা আসলে কোন পারপাসে কোরিয়া যেতে চাচ্ছি আর কি। ট্যুরিস্ট এবং ট্রানজিট, ট্যুরিস্ট অবলিক ট্রানজিট, আমরা এই পারপাসে যাচ্ছি। যদি কেউ বিজনেস ট্রিপে হয়, মিটিং হয়, কনফারেন্স হয়, স্টাডি হয়, মেডিকেল ট্যুরিজম হয়, ওয়ার্ক হয়, তাহলে অন্য অন্যগুলো সিলেক্ট করবে। যেহেতু আমরা ট্যুরে যাচ্ছি এই জন্য ট্যুরিজমে আমরা এখানে ক্লিক করে দেব, টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, আমাদের এইটার কাজ। 8.2 এ ইনটেন্ডেড পিরিয়ড অফ স্টে, আমরা আনুমানিক কতদিন কোরিয়াতে থাকতে পারি। এখানে আনুমানিক আমরা 4 দিন, 5 দিন, 6 দিন, যেই কদিন আমরা সম্ভব থাকতে পারি আমরা ওই কদিনের ডে সংখ্যা উল্লেখ করে দিব। এবং ইনটেন্ডেড ইনটেন্ডেড ডেট অফ এন্ট্রি, আমরা সম্ভবত কত তারিখে আমরা এখানে এন্ট্রি নিতে পারি, ওই সম্ভাব্য ওই তারিখটা লিখে দিতে হবে এখানে। এইটাই যে অ্যাকুরেটলি সবসময় ডিটেলস একদম পারফেক্টলি থাকবে এরকম কোনো কথা নেই। আপনি আপনার মতো করে আনুমানিক একটা শিডিউল করে দিবেন, যে শিডিউলে আপনি হোটেল বুকিং বা
বুকিং গুলা করতে চাচ্ছেন আর কি, বা হোটেল বুকিংটা করেছেন ওইভাবে। তো এখানে অ্যাড্রেস ইন দ্য কোরিয়া ইনক্লুডিং হোটেল, আমরা যে সকল হোটেলে আমরা বুকিং দিব, বা যদি আমার কোনো আত্মীয় স্বজন পরিচিত থাকে যেখানে আমরা উঠবো, ওই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আমার যেহেতু কোরিয়াতে কোনো আত্মীয় স্বজন বা পরিচিত জন নেই, আমি সরাসরি হোটেলে উঠবো, এই জন্য আমি যে হোটেলটা বুকিং দিয়ে রেখেছি বা বুকিং দেওয়া হবে, ওই অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিব। আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ইন কোরিয়া, কন্ট্যাক্ট নাম্বার ইন কোরিয়া, কোরিয়ার যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এখানে আমি যে হোটেলটা বুকিং দিয়েছি ওই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আমি দিয়ে দিব। হ্যাজ দ্য অ্যাপ্লিক্যান্ট ট্রাভেল টু কোরিয়া ইন লাস্ট 5 ইয়ার্স। আচ্ছা, এখানে বলা হয়েছে, এই, এখানে বলা হয়েছে আহ, আমরা কোরিয়াতে বিগত 5 বছরে আমরা কি কোরিয়াতে ভিজিট করেছি কিনা, আমরা বলে দেব নো, কারণ আমরা এর আগে কখনো কোরিয়াতে আসি নাই, কোরিয়াতে ভিজিট করি নাই। আচ্ছা, তারপরে হচ্ছে 8.7, হ্যাজ বি অ্যাপ্লিক্যান্ট ট্রাভেল আউটসাইড অফ কান্ট্রি অফ রেসিডেন্সি। তাহলে কি ওই অ্যাপ্লিক্যান্ট তার নিজের দেশের বাইরে অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করেছে, ইনক্লুডিং কোরিয়া, লাস্ট 5 ইয়ার্স, মানে অ্যাপ্লিক্যান্ট তার দেশ ছাড়া আদারওয়াইজ অন্য কোনো দেশে ভিজিট করা আছে কিনা বিগত 5 বছরে, তাহলে আপনি এখানে লিখতে হবে, টিক নিতে হবে ইয়েস। এবং কান্ট্রি, ওই যে সমস্ত দেশগুলোতে ভিজিট করা হয়েছে ওই দেশের নাম, কি পারপাসে ওই দেশে ভিজিট করা হয়েছে, এবং অ্যারাইভেল এবং ডিপার্চার টাইম। আপনি যে কয়েকটা দেশে ভিজিট করা হয়েছে ওই কয়েকটা দেশের নাম, পারপাস এবং অ্যারাইভেল এবং ডিপার্চার ডেটগুলো লিখতে হবে। যেহেতু আমি মূলত ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চায়না, চারটা বক্স আছে, চারটাই আমি ফিল আপ করে দিয়েছি আমার ক্ষেত্রে আর কি। আর আমার সবগুলা স্ট্যাটাস হচ্ছে ট্যুরিস্ট, আর অ্যারাইভেল এবং ডিপার্চার ডেটগুলোও আমি লিখে দিয়েছি। আচ্ছা, এখন আমি পরবর্তী পেজে, 4 নাম্বার পেজে চলে আসলাম। আচ্ছা, 4 নম্বর পেজে 8.8, 4 নম্বর পেজে, ডাজ দ্য অ্যাপ্লিক্যান্ট এনি ফ্যামিলি মেম্বার স্টে ইন কোরিয়া, আমরা দিব নো, কারণ বিকজ আমরা, আমার কোনো পরিচিত লোক বা পরিচিত আত্মীয় স্বজন কোরিয়াতে নাই, সেক্ষেত্রে আমি দিয়ে দিব নো। যদি আমার থাকতো তাহলে ওই পরিচিত লোকজনের ডিটেলস, ফ্যামিলি স্ট্যাটাস, সব সমস্ত কিছু আমার দিতে হতো এখানে। যেহেতু আমার পরিচিত কেউ নাই তাই আমি নো দিব, তারপরে আমার কাজ শেষ। আচ্ছা, তারপর লেখা আছে ইজ দ্য অ্যাপ্লিক্যান্ট ট্রাভেল টু কোরিয়া উইথ এনি ফ্যামিলি মেম্বার। না, আমি, এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট যে কোরিয়াতে ভ্রমণে যাচ্ছে সাথে কি তার কোনো ফ্যামিলি মেম্বার কি আছে কিনা। না, সাথে আমার কোনো ফ্যামিলি মেম্বারই নাই। তো এইখানে জাস্ট নো এর মধ্যে টিক চিহ্ন দিয়ে দিব আমি, আর এইখানে আর কোনো কিছুই লিখতে হবে না। আচ্ছা, তারপরে যে হলো যে আমরা নয়, ডিটেলস অফ ইনভাইটেশন, ডিটেলস অফ ইনভাইটেশন, এখানে details of invitation যদি, is there anyone inviting the applicant for the visa, এইখানে যদি বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট কি কোনো কেউ যে কোনো ইনভাইটেশন দিয়েছে কিনা ভিসার জন্য, না আমাদের কেউ কোনো ইনভাইটেশন দেয় না এই ভিসার জন্য, আমরা এখানে দিয়ে দিব নো। এখানে নো দিয়ে দিলে পরে এ বি সি ডি এফ ই এগুলা আর আমাদের কোনো কিছুই লিখতে হবে না। তারপরে আমরা সরাসরি যাবো 10 নম্বরে। আচ্ছা, ফান্ডিং ডিটেলস, ফান্ডিং ডিটেলস এর মধ্যে এস্টিমেট ট্রাভেল কস্ট ইন ইউএস ডলার, এস্টিমেট ট্রাভেল কস্ট ইন ইউএস ডলার, এখানে আনুমানিক আপনার 30 থেকে 3500 ডলার লিখে দিতে হবে, তাহলেই এটা পারফেক্ট একটা ম্যাচিওর স্মার্ট একটা ফিগার হবে আর কি। ঠিক আছে, 30 থেকে 35 ডলার এখানে, 30 থেকে 3500 ডলার, 30 থেকে 3500 ডলার এখানে, 3000 থেকে 3500 ডলার, দুঃখিত, 3000 থেকে 3500 ডলার এখানে লিখতে হবে। আমি আমার ভিসার ক্ষেত্রে আমি 3500 ডলার লিখে লিখে দিয়েছি, কারণ ওইখানকার হোটেল গুলো অনেক এক্সপেন্সিভ, তো এই জন্য 3500 ডলারই এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এখানে আর মনে হয় না আর কোনো কিছু লিখতে হবে। আম, এখানে লেখা আছে হু উইল পে ফর দ্য অ্যাপ্লিক্যান্ট ট্রাভেল রিলেটেড এক্সপেন্স, যদি আমরা এখানে আমাদের ওই কোরিয়াতে অন্য কোনো কোম্পানি, কোনো ব্যক্তি বা অর্গানাইজেশন আমাদেরকে আমাদের ট্রাভেল রিলেটেড
এক্সপেন্স যদি বিয়ার করে, তো ওই ক্ষেত্রে আমরা ওই সকল কোম্পানি, অর্গানাইজেশন বা আদারওয়াইজ যে কোনো কিছুর আমরা এখানে ডিটেলস ইনফরমেশন দিতাম। তো এই জন্য আমরা এখন আর এই ইনফরমেশন দিব না, কারণ যেহেতু আমি আমারটা সেলফ আমি বিয়ার করব আমার খরচ, তো এখানে আমার আর কোনো কিছু দিতে হবে না। অ্যাসিস্ট্যান্ট উইথ ফ্রম দিস, অ্যাসিস্ট্যান্ট উইথ দিস ফর্ম। আচ্ছা, এখানে উল্লেখ করা হয়েছে আহ, এই যে ফর্ম ফিল আপটা, এই ডিড ডিড দ্য অ্যাপ্লিক্যান্ট রিসিভ দ্য অ্যাসিস্ট্যান্ট ইন দ্য কমপ্লিট দিস ফর্ম, এই ফর্মটা ফিল আপ করার সময় আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল কিনা? না, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না। আপনি নিজে নিজে ফর্ম ফিল আপ করেছেন। যদি আপনি অন্য কারোর মাধ্যমে যদি আপনি ফর্ম ফিল আপ করেন, তাহলেও আপনি এখানে দিবেন হচ্ছে নো। আচ্ছা, তো অলমোস্ট আমাদের ফর্ম ফিল আপ করা শেষ, 11 পর্যন্ত ফর্ম ফিল আপ করা শেষ। এখন হলো 5 নম্বর পেজ। 5 নম্বর পেজে কি আছে এখানে চলেন আমরা দেখি। যে ডিক্লারেশন, ডিক্লারেশনে কি হবে? এখানে ডিক্লারেশন হবে তারিখ, যে তারিখে আমরা ফর্মটা জমা দিব, জমা হবে ওই তারিখটা এখানে লিখে দিতে হবে। তারিখটা তারিখটা লিখবেন কি হবে, এই যে সাইডে নোট দেওয়া আছে, ইয়ার, মান্থ এবং ডেট। প্রথম ইয়ার, তারপর মান্থ, তারপর ডেট। এই যে এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে কি হবে, নিচে সুন্দর করে অ্যাপ্লিক্যান্ট নেমটা লিখে দিতে হবে। আর এই যে অ্যাপ্লিক্যান্ট অফ সিগনেচার, এই নিচে এই সাইডে সিগনেচারটা করে দিতে হবে। এভাবেই পরিপূর্ণ হয়ে গেল আমাদের কুরিয়ার ট্যুরিস্ট ভিসার ফর্ম ফিল আপ। আশা করি আপনারা নিজে নিজে চেষ্টা করলেই আসলে কুরিয়ার ফর্ম ফিল আপ করা একেবারে সহজ এবং ইজি। নিজেরা চেষ্টা করলেই আপনারা পারবেন আর কি, ইনশাআল্লাহ। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব।